ঠিক সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে সংঘাত ও নানা অপপ্রচার চালানো হচ্ছে। প্রবাসে বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করে বিএনপি। এ সময় তারেক রহমান বলেন, ৩০০ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে সাহায্য করছে, কিছু আসনে তারা মনোনয়ন পাবেন। সেখানে বিএনপি সমর্থিত কেউ মনোনয়ন নাও পেতে পারেন বলেও জানান তিনি। বলেন, নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত ধাপে রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। বাংলাদেশের শত্রুরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, এবারও হবে না। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি আন্দোলনে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সাংবাদিকদের ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি, কারণ ৭ নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। বিএনপি মহাসচিব বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। ফেসবুকে মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি সরকারের সমালোচনা করেন। আমরা যতটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে। এ সময় ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলাকলি প্রতীকে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তারপরেও শাপলা ও সাদা শাপলা বিকল্প রেখে ইসিতে আবেদন করেছে দলটি। বিকেলে আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরো বলেন, যে কোনো সময় গণভোটে রাজি এনসিপি। পরে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, নতুন করে আরপিও সংশোধনের এখতিয়ার সরকারের। দলের নিবন্ধন ও প্রতীক ইস্যুতে আবারও নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে রবিবার বিকেলে বৈঠক শেষে দলটির নেতারা জানান, শাপলাকলি প্রতীক তালিকায় যোগ করায় সন্তুষ্ট তারা। তবে জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান ঠিক রাখতে ইসিকে অনুরোধ জানায় এনসিপি। যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে দুর্নীতি ছেড়ে আসলে বিএনপি ও ধর্মীয় ফ্যাসিবাদ মুক্ত হলে জামায়াতের সাথে জোটের বিষয়টি ভেবে দেখবে দলটি। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের
আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীতা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন। পরে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, জোটের প্রার্থীদের প্রতীক নিয়ে আরপিওর নতুন ধারা সংশোধনের এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে, আইন মন্ত্রণালয়ের উত্তরটা দিতে পারবে। আমাদের কাছে করণীয় কিছু নাই, কারণ আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা এটা উপদেষ্টা পরিষদে এটা নেওয়া হচ্ছে, সেখানে অনুমোদন হয়ে গেছে। এখন এরপরে যদি কোনো কিছু প্রাসঙ্গিক হয় সে বিষয়ের সাথে এইসির ট্রুলি স্পিকিং কোনো সম্পর্ক নেই। সবশেষ হিসেবে দেশে মোট ভোটার 12,76,12,000-এর বেশি। 18 নভেম্বর চূড়ান্ত হবে এই তালিকা। 17 নভেম্বর পর্যন্ত জানানো যাবে আপত্তি হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোটের তারিখ নয়, জুলাই সনদের আদেশ জারি করাই মুখ্য। নভেম্বরের মধ্যে এটি হওয়া উচিত বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না জামায়াত, আর বিএনপি চায় সংস্কার পেছাতে। রোববার বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। এই সময় 300 আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তিনি। জাতীয় নাগরিক পার্টির অবস্থান নিয়ে আপনাদের জুলাই সনদ ইস্যুতে গণভোট আগে না পরে, এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি জামাত। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। মুখোমুখি হন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব 1 যেটা, সেটা আমরা সমর্থন করে আসছি। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন পেছাতে চায় জামাত আর বিএনপি সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা। নাহিদ মন্তব্য করেন, রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করেন তা হবে জুলাই সনদের শেষ পেরেক। নভেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করার আহ্বান জানান তিনি। সরকারের কোনো একটা দলের চাপে বারবার এই ধরনের তার টেক্সট পরিবর্তন করে, এটা আমরা দেখে আসছি। ফলে জনগণের কাছে খুবই স্পষ্ট থাকতে হবে জনগণ কিসের পক্ষে ভোট দিচ্ছে আর কিসের বিপক্ষে ভোট দিচ্ছে। সেটার জন্য অবশ্যই অর্ডার এবং গণভোটের প্রশ্ন এটি আগেই প্রকাশ করতে হবে। সংসদের 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানালে বুঝতে হবে ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম। আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের এখানে আমরা দেখি দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে জোট করে প্রার্থী দিতে চায় গণফোরাম। ভারপ্রাপ্ত সভাপতি জানান, সমঝোতা না হলে একক প্রার্থী দিয়েই নির্বাচনে অংশ নেবেন তারা। বলেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জনপ্রিয় থাকার পরও কিছু নেতাকর্মীর অনৈক্যে পিছিয়ে পড়ছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর গণফোরাম। আসনভিত্তিক দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনকেই গুরুত্ব দিচ্ছে দলটি। আমরা সবাই আশা করতে চাই, বিগত সময়ে রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ছিল গণফোরাম। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জানান, আগামী নির্বাচনে জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে গণ অভ্যুত্থানের পর সিদ্ধান্তহীনতার পাশাপাশি প্রথম সারির নেতাদের ঐক্য না থাকায় কিছুটা সংকট তৈরি হয়েছে। সে সময় একটা সিদ্ধান্ত হলো যে আমাদের কোনো ছাত্র সংগঠন থাকবে না। এখন আমরা যখন এগুলো পর্যালোচনা করি তখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে ওই সিদ্ধান্তটা ভুল ছিল। কিবরিয়া সাহেব কাজকাম শুরু করলেন, আমরা কিন্তু সকলেই তার সাথে সহযোগিতায় নামলাম। যে কোনো কারণে হোক তিনি আমাদের সহযোগিতা গ্রহণ না করে উনি উনার মতো ওনার স্টাইলে দলটা পরিচালনা করার এক পর্যায়ে দেখা গেল আসলে ওনার সাথে গণফোরাম করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দলটির সাধারণ সম্পাদক জানান, বিগত সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকায় তাদের সঙ্গেও জোটের বিষয়ে আলোচনা চলছে। তবে এককভাবেও নির্বাচনের প্রস্তুতি রয়েছে দলটির। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা সফল হওয়ার পরে এই যে জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন প্রেক্ষাপট, এখানে বিএনপি সহ সমমতা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যটা আমরা এখন পর্যন্ত বহাল রেখেছি এবং আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। দলটির নেতারা বলছেন, আগামী নির্বাচনে গণফোরাম বড় ভূমিকা রাখবে।
তবে নির্বাচনে আসনভাগ, সঠিক প্রার্থী এবং রাজনৈতিক পরিবেশের উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বিশ্ব ইজতেমা, জাতীয় সংসদ নির্বাচন ও রোজার পরে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। এবারও সাদ ও জুবায়েরপন্থীদের আলাদা আয়োজন হবে। দুপক্ষই এতে সম্মতি দিয়েছে বলে জানান উপদেষ্টা। প্রতি বছর জানুয়ারি মাসে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নেয় দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং তার পরপরই রোজা। এ অবস্থায় রোববার সচিবালয়ে তাবলিগের বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, বিশ্ব ইজতেমার আগামী আয়োজন জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে ইজতেমার তারিখ। নির্বাচনের আগে অনেক সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে। তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। তবে নির্বাচন ও রোজার পর কারা আগে ইজতেমা করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ধর্ম উপদেষ্টা। একই সাথে দুই পক্ষের একসাথে ইজতেমা হওয়ারও কোনো সুযোগ নাই বলে জানান তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিসের ভিত্তিতে ও কেন তিস্তা মহাপরিকল্পনার কাজ চীনকে তাড়াহুড়ো করে দিতে চাইছে সরকার, এ প্রশ্ন অধ্যাপক আনু মোহাম্মদের। চট্টগ্রাম বন্দর ইজারা দিতে তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। চীন যুক্তরাষ্ট্রকে এভাবে বিভিন্ন কিছু দেওয়ার প্রবণতার সমালোচনাও করেন তিনি। সকালে রাজধানীতে মতবিনিময় সভায় এসব কথা বলেন আনু মোহাম্মদ। সংকটে তিস্তা নদী সমাধানের পথ কি শিরোনামে রাজধানীর পিআইবিতে মতবিনিময় সভা করে পরিবেশবাদী দুই সংগঠন। সেখানে সংকটের নানা দিক নিয়ে কথা বলেন গবেষক, অধিকার কর্মী ও রাজনৈতিক নেতারা। তিস্তাকে 3 ভাগের 1 ভাগেরও কম সরু করে উন্নয়নের নামে যে প্রকল্প নেওয়া হচ্ছে তা জীববৈচিত্র্য ধ্বংস করে পরিবেশ বিপন্ন করবে বলে সতর্ক করেন অধ্যাপক আনু মোহাম্মদ। ভারত বিরোধিতার কথা বললেও রামপাল, আদানি সহ ভারতের প্রকল্প অব্যাহত রেখে নতুন ব্যবসা খোঁজার সমালোচনাও করেন তিনি। ইউনূস সাহেব যে চীনে গিয়ে বলছেন যে 50 বছরের পরিকল্পনা দেন এবং আপনারা এই মহাপরিকল্পনা করবেন, এটা কিসের ভিত্তিতে করছে? প্রশ্নটা হচ্ছে যে এই সরকারের এই তাড়াহুড়োটা কিসের জন্য? মানে এই সরকারের কি দায় পড়লো যে তাড়াহুড়া করে এখন এই মুহূর্তেই এখনই চট্টগ্রাম বন্দর দিতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, চীনকে এটা দিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা দিতে হবে। তিস্তার দুই পাশে ওয়াকওয়ে সহ নানা স্থাপনা নির্মাণকে খাল বানানোর অভিসন্ধি বলে মন্তব্য করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স। রাজনৈতিক বিবেচনায় নয়, যে দেশের এমন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা আছে তাদেরকেই দায়িত্ব দেওয়ার দাবি তার। এইটা করার মধ্য দিয়ে অন্য কাউকে যাতে আমরা ব্ল্যাঙ্ক চেক না দিয়ে যাই, যে ওপারে যেগুলো হয়েছে আমি বিকল্প করে তাদেরটাকে ব্ল্যাঙ্ক চেক দিলাম, মোটেই তা আমরা করব না। ভারতের সাথে যে অভিন্ন নদী আমাদের উৎস, সেইখান থেকে আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য সেই সংগ্রামও আমাদের অব্যাহত রাখতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে কোনো প্রকল্প নেওয়া উচিত বলে মত দেন আলোচকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে ক্রয় আদেশ। এমন পরিস্থিতিতে বহু পোশাক কারখানা বন্ধ হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। রোববার বিকেলে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকারের কাছে ভালো কিছু আশা করা যায় না। বিএনপি আমলে অর্থনীতিতে কোনো বিপর্যয় হয়নি বলেও দাবি তার। পোশাক খাতের সংকট ও পুনরুদ্ধার নিয়ে সেমিনারের আয়োজন করে গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। নিজেদের সমস্যা কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।
তাদের অভিযোগ, কারোর সাথে আলোচনা না করে পোশাক খাতে রোডম্যাপ তৈরি করেছে সরকার। নিরাপত্তাহীনতা এবং জ্বালানি সংকটও রয়েছে। এতে অনেক কারখানা বন্ধ হওয়ার শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টের সাথে সিওলের সাথে কথা বলি, একটা কথা বলছেন, আমি তো জানি যে আগামীতে ইলেকশন অথবা তোমাদের বাংলাদেশে কিছু না কিছু প্রবলেম হবে, কারণ তারা ট্রাস্ট পাচ্ছে না। তারা আমাদের থেকে বেশি দামে আমাদের পার্শ্ববর্তী কোম্পানি দেশে কিন্তু অর্ডার প্লেসমেন্ট করতেছেন শুধুমাত্র নিরাপত্তাহীনতার জন্য। আমরা যথেষ্ট দেখে ফেলেছি, আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। ফ্যাক্টরির সাথে সাথে এখন ব্যাংকও বন্ধ করতেছেন আপনারা, ব্যাংকও বন্ধ হচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, তো ইকোনমি হয়ে যাবে। আপনারা বলেন আমরা নাকি চালিকা শক্তি, এটা মুখে মুখে বলেন। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, ব্যবসায়িক কাজে অর্থের মূল উৎস পুঁজিবাজার, যা লুটপাট করেছে বিগত সরকার, দেউলিয়া করেছে ব্যাংকগুলো। ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের ফার্স্ট জব, আই ক্যান সে কোয়াইট ওপেনলি এন্ড ক্লিয়ারলি, যে আমাদের প্রথম জব হচ্ছে ডিরেগুলেট করা। ডিরেগুলেট, and when I say deregulate, and I'm talking about serious deregulation. ব্যবসা বাণিজ্যের দাপ্তরিক কাজ অনলাইনে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার সকালের মধ্যে এমপিও ভুক্তির ফাইল স্বাক্ষরের আশ্বাসে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তবে রোববারের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করবেন তারা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষক নেতারা। জাতীয়করণের দাবি পূরণ না হয় রোববার দুপুর 2টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনার দিকে লং মার্চ শুরু করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। কিছুটা এগোনোর পরই পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা, ফলে সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা। বন্ধ হয়ে যায় প্রেস ক্লাব থেকে হাইকোর্টমুখী যান চলাচল। প্রাইমারি স্কুল সরকারিকরণ হয়েছে, কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি তো দূরের কথা, একটি প্রতিষ্ঠানকেও এমপিওভুক্ত করা হয়নি। আমাদের এমপিওভুক্তি বা জাতীয়করণ কোনোটাই পাই নাই। এখন আমরা লং মার্চ শুরু করি, প্রতিমধ্যে এখানে প্রশাসন আমাদেরকে বাধা দেয়। দ্রুত জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা। অতি সত্বর দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমি কোর্টে আবেদন জানাচ্ছি। আমাদের দাবি না আদায় হলে দেশ থেকে তীব্রতার আন্দোলন হবে, হরতাল হবে, অবরোধ হবে, প্রয়োজনে আমাদের এখান থেকে লাশ যাবে, আমরা রাস্তা ছাড়ব না। পরে আলোচনার জন্য সচিবালয়ে যায় শিক্ষকদের 7 সদস্যের প্রতিনিধি দল। প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা 6টার দিকে সড়ক ছেড়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। তবে পুলিশি বাধার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। যমুনার যে কর্মসূচি, এটা আপাতত এখান থেকে আমরা স্থগিত করে আমরা অবস্থান ধর্মঘটে চলে যাচ্ছি এবং এটা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই পুলিশের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল আমরা পালন করব। সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টানা 21 দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষকরা। বুধবার সচিবালয় অভিমুখে পদযাত্রার সময় তাদের মিছিলে সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জ পৌর এলাকার ড্রেন থেকে 40টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ড্রেন পরিষ্কার করার জন্য ঢাকনা তুলতেই প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢাকা ককটেল দেখতে পান স্থানীয়রা। এ সময় আরও 2টি ড্রেনের ঢাকনা খুলে একই ধরনের বালতি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী 3টি প্লাস্টিকের বালতি থেকে 40টি তাজা ককটেল উদ্ধার করে। এ সময় পাশের বাড়িতে অভিযান চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও মোহাম্মদ হাসান নামে একজনকে আটক করা হয়। এবং প্রথম যে ককটেল উদ্ধার করা হয়, আমরা কিছুক্ষণ আগে উৎপাদন শুরুর 2 ঘন্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সার কারখানা চিটাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। গ্যাস সংকটে 6.5 মাস বন্ধ থাকার পর রোববার ভোরে উৎপাদনে গিয়েছিল কারখানাটি। সিইউএফএল এর উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী জানান, গ্যাস পাওয়ার পর যাবতীয় স্টার্ট আপ শেষে ভোরে ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানাটি।
কিন্তু ঘণ্টা দুয়েক পর যান্ত্রিক গোলযোগের কারণে আবারও উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কবে নাগাদ আবার উৎপাদনে যাবে সেটি স্পষ্ট করতে পারেননি তিনি। CUFL চালু থাকলে দৈনিক 1100 টন ইউরিয়া সার উৎপাদন করা যায়। প্রতি মেট্রিক টন সার 38,000 টাকা হিসেবে কারখানাটিতে দৈনিক 4,18,00,000 টাকার সার উৎপাদন হয়। বন্ধ থাকায় গত 6.5 মাসে প্রায় 850 কোটি টাকার সার উৎপাদন করা যায়নি। আমাদের ইউরিয়া প্ল্যান্টে একটু সমস্যা আছে, একটা লিখে ওখানে বন্ধ হয়েছে, আমরা চালাবো, কাজ করে চালাবো আর কি। এই তো আমরা 2-3 দিনের ভিতরে ইয়ে করবো, প্রোডাকশনে যাবো আর কি। সকালবেলা প্রোডাকশন হয়েছে 5:50। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।